এই যে, কি ব্যাপার? কোথায় চললে? এই ছেলেমেয়েদের ভাবছি আর গ্রামে রাখবো না। আসলে না, গ্রামের পড়াশোনাটা মোটেও ভালো না। বরং শহরে বেশি দামি স্কুলে না পাঠিয়ে যদি ছোটোখাটো একটা বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি করা যায়, তবুও তার অনেক মূল্য। বিশেষ করে আমার মেয়েকে। আর গ্রামে থাকলে না, ওই গ্রাম্য গ্রাম্য ব্যাপারটা থেকেই যায়। আমার বাবা, হ্যাঁ, আমার বাবা, খুব আশ্চর্য লাগছে তাই না? কারণ বাবা ছেলের কথা না বলে বলছে কিনা মেয়েকে ইংরেজি মাধ্যমের স্কুলে পড়াবে। মেয়ে আবার ইংরেজি শিখবে, কত ঢং! কিছুজন অনেক কথাই তখন বলেছিল, বাবা সেগুলো কানেই তোলেননি। আমার বাবা আমাকে নিয়ে খুব গর্ববোধ করেন। বাবা বলেন আমাকে নাকি যা একবার কোনো কিছু বোঝালে আর দ্বিতীয়বার বোঝাতে হয় না। স্মৃতিশক্তি নাকি খুব ভালো। কিন্তু এখন যেন নিজেকে কেমন বোকা বোকা মনে হয়। কারণ একবার ডকুমেন্টসের ফাইল আলমিরাতে না খুঁজে রান্নাঘরের আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছি। এতটাই স্মৃতিশক্তি প্রখর। যাই হোক, তবুও আমি মেধাবী। এটা আমার নয়, বাবার কথা। গুরগাঁওতে একটা স্কুল, মেরিগোল্ড পাবলিক স্কুল, নতুন হয়েছে। আর স্কুলের বাইরে ইয়া বড় বড় দোলনা, নাগরদোলা। আমার বাবা মা আমার হাত ধরে স্কুলের ভেতর নিয়ে যাচ্ছেন। আর আমার মনে হচ্ছে এটা স্কুল না পার্ক। কারণ গ্রামে থাকতাম তো, তাই জানতাম না যে পার্ক পার্ক দোলনা স্কুলেও থাকে। স্কুলে ঢোকার পর একজন সুন্দর সুশ্রী ছোট ছোট চুল কাটা একজন ভদ্র মহিলাকে দেখে বুঝলাম যে ইনিই প্রধান, মানে প্রিন্সিপাল। যাই হোক, আমাকে একটা পরীক্ষা দিতে হলো এবং আমি তাতে পাশও করে যাই। বাবাও খুব খুশি। তারপর একজন দিদিমণি এসে আমাদের ওই প্রিন্সিপাল ম্যাডামের রুমে নিয়ে গেলেন। ম্যাম গুড মর্নিং উইশ করার পর অনর্গল ইংরেজিতে একটার পর একটা কোশ্চেন জিজ্ঞেস করলেন। আমি কয়েকটা পারলাম, তাও ভাঙা ভাঙা ইংরেজিতে। আর কয়েকটা তো মাথার উপর দিয়েই চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি বেরিয়ে এলাম, কিন্তু শুরু হলো পেরেন্টস ইন্টারভিউ। অর্থাৎ বেসরকারি স্কুলে নাকি বাবা মায়ের দক্ষতার মাপকাঠিতেও বাচ্চাদের ভর্তি নেওয়া হয়। কিন্তু আনফর্চুনেটলি ওনারা পাশ করতে পারলেন না। আর আমার বাবার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আমার আর ওই স্কুলে ভর্তি হলো না। ভালোই হয়েছে, না হলে মাসে মাসে আধ পেট খেয়ে 500 টাকা করে ফিস দিতে হতো। কিছুদিন গুরগাঁওতে থাকার পর আমরা বাড়িতে আসি এবং গ্রামেই পড়াশোনা করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সব কিছু করার পর মনে হলো না, এবার একটা কিছু খুবই দরকার। তাই আবার দিল্লি গেলাম। 16 বছর পর আবার সেই মেরিগোল্ড স্কুলের সামনে এসে মনে মনে ভাবলাম যে এই স্কুলেই আমি শিক্ষকতা করব। যেমন ভাবা তেমন কাজ। মন দিয়ে পড়াশোনা করে 2বার ইন্টারভিউতে অসফল হওয়ার পরে 3য় বার আমি সফল হই এবং চাকরিটা পাই। বিএড না থাকার জন্য মাইনেটা ছিল মাত্র 4,500 টাকা। 1 বছর চাকরি করার পর যখন ওই প্রিন্সিপাল ম্যামকে সবটা বলি, ম্যাম কিন্তু যথেষ্ট অ্যাডমায়ার করে বলেছিলেন, দিস ইজ দ্য পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, তারপর বিয়ে, আর বিয়ের পরও কেরিয়ারের পেছনে ছুটের অভ্যেসটা থেকেই গেল। বিয়ে হলো পশ্চিমবঙ্গেরই গ্রামের একটি ছেলের সাথে, প্রেম করে। বাবা তখনও দিল্লিতে কর্মরত। না, চাকরি নয়, বরং ঠাকুরদার সাজানো স্বপ্ন পূরণ করছিলেন তখন। ঠাকুরদার শেখানো বিদ্যা মানে হচ্ছে হোমিওপ্যাথিক প্র্যাকটিস। হ্যাঁ, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার। সেখানে বেশ ভালোই নামডাক আমার বাবার গুরগাঁওতে। আর তখনকার 7 পর্যন্ত পড়াশোনা করে একজন হোমিওপ্যাথি ডক্টর সবাইকে পেছনে ফেলে দেবে, এটা কাল্পনিক নয়, বরং ইচ্ছে শক্তি। হ্যাঁ, বাবা বলে সব থেকে বড় শক্তি হলো ইচ্ছে শক্তি। মনে ইচ্ছা ও দৃঢ় সংকল্প থাকলে যে কোনো প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা সম্ভব। মাস 2 আগে আমি যখন কর্ণাটক রাজ্যের একটি স্কুলে শিক্ষকতার সুযোগ পাই, তখন বাড়ির সবাই খুব খুশি, বিশেষ করে আমার বাবা। তখন আমার বিএডও করা হয়ে গেছে। বাবার ক্লিনিকে কোনো রোগী এলে বাবার মেডিসিনের আগে মন্ত্রমুগ্ধকর একটি কথা, যেটা অধিকাংশ দিল্লিবাসীরই জানা, তা হলো আমার মেয়ে ইংলিশে এমএ বিএড, এখন ব্যাঙ্গালোরে একটি স্কুলে চাকরি করে। ছোটো মেয়ের হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং ছেলে ডাক্তারি পড়াশোনা করছে। আমার বাবার কাছে এটা খুবই গর্বের যে উনি এত কষ্ট করে আমাদের যথেষ্ট শিক্ষিত করে বড় করেছেন
এটা বাবার ইচ্ছে ছিল, তাই সম্ভব হয়েছে। আমার বাবা নিজে 2 মাইল পায়ে হেঁটে গেলেও আমাদের অটো করে সব জায়গায় নিয়ে যেতেন। আমার বাবা প্রখর সূর্যের তেজের মতো, যে নিজেকে পুড়িয়ে অপরকে আলো দান করে। আমার বাবা কোথাও গেলে পরনে ছেঁড়া চপ্পল 150 টাকা দামের। আর আমাদের বেলায় সে যত দামই হোক আর যতই সুরাকে সাজানো থাক, তবুও বলে ফেললেই হাজির হয়ে যেত। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সব বাবারাই কেন এমন হয়? কেন ওনারা নিজেদের কথা না ভেবে সবসময় সন্তান পরিবার বলে আত্মহারা হয়ে যান? আমার বাবার বয়স এখন 65-র কাছাকাছি। এই বয়সেও ওনার অসম্ভব চেষ্টা কিছু করে যাওয়ার, কিছু করে খাওয়ার। বসে বসে খেলে নাকি সমুদ্রের বালিও শুকিয়ে যায়। বাবার কথা যতই বলা যায় তত কম। আজ পর্যন্ত শুধু দিয়েই গেলে, চাইলে না কোনো কিছু। বাবা, তুমি আছো বলেই এত আবদার। তুমি আছো বলেই ছুটির দিনে অন্তত পক্ষে একবার হলেও শ্বশুরবাড়ি থেকে তোমার বাড়ি যেতে খুব ইচ্ছে করে। আমার বাবা খুব মহান, খুব ভালো, খুব পজিটিভ মাইন্ডের মানুষ। বাবা তোমায় খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে। কলমে ও কণ্ঠে কৃষ্ণা প্রধান রায়।